যেমন আমরা চতুর্থ অধ্যায়ে দেখতে পাচ্ছি ব্যাকরণ মেনে লিখতে শিখি। প্রথম পরিচ্ছেদ শব্দ 4.1.1 বিভিন্ন শ্রেণীর শব্দের প্রয়োগ। সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে নতুন কারিকুলামের নবম শ্রেণীর বাংলা চতুর্থ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। এই চতুর্থ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে থাকছে ব্যাকরণ মেনে লিখতে শিখি। প্রিয় শিক্ষার্থী, এর আগের অধ্যায়গুলোতে বাংলা প্রথম পত্র অর্থাৎ গদ্য পদ্য এবং দ্বিতীয় পত্র অর্থাৎ ব্যাকরণ অংশের আলোচনা একসঙ্গে ছিল, যা তোমরা আগের ক্লাসগুলোর আলোচনা দেখে বুঝতে পেরেছ। কিন্তু এই অধ্যায় অর্থাৎ এই চতুর্থ অধ্যায়ের শুধুমাত্র ব্যাকরণ নিয়ে আলোচনা করা হয়েছে, যা আমরা সেই শুধুমাত্র ব্যাকরণ নিয়ে আলোচনা করব। এবং এই চতুর্থ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে থাকছে শব্দ 4.1.1 বিভিন্ন শ্রেণীর শব্দের প্রয়োগ। তাহলে আমরা এখনই এই অধ্যায়টি একটু দেখে নিই। যেমন আমরা চতুর্থ অধ্যায়ে দেখতে পাচ্ছি ব্যাকরণ মেনে লিখতে শিখি। প্রথম পরিচ্ছেদ শব্দ 4.1.1 বিভিন্ন শ্রেণীর শব্দের প্রয়োগ। আরো দেখতে পাচ্ছি নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ধরনের শব্দের প্রয়োগ করো। আমরা এখানে এই শব্দের বিভিন্ন রকম প্রকারভেদ রয়েছে। সেই প্রকারভেদের ভিতরে আমরা দেখতে পাচ্ছি, যেমন এখানে বিশেষ্য আছে, সর্বনাম আছে, বিশেষণ আছে, ক্রিয়া আছে, ক্রিয়া বিশেষণ আছে, অনুসর্গ আছে, যোজক আছে এবং সর্বশেষ আবেগ শব্দ আছে। প্রিয় শিক্ষার্থী, এই 8 প্রকারের শব্দ যে 8 প্রকার, সেই 8 প্রকারের শব্দের কি কি বিষয়গুলো আমাদের চতুর্থ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে থাকছে সেটি আমি দেখে নিলাম। এবার আমরা এই শব্দের প্রাথমিক আলোচনা অর্থাৎ শব্দ কাকে বলে, শব্দ কি এবং পদ কি এবং কিভাবে এই 8 প্রকার শব্দ হলো সেই বিষয় নিয়ে আগে আমাদের প্রাথমিক ধারণাটা দেওয়া দরকার। তাহলে তোমরা অবশ্যই আমার সাথে থাকো এবং ক্লাসটি টেনে টেনে দেখবে না। এটি হচ্ছে ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা এই ক্লাসগুলো সুন্দর করে অনুধাবন করবে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকারের শব্দ অর্থাৎ শব্দ কি। প্রথমে আমাদের জানা দরকার শব্দ কি বা কাকে বলে। কতগুলো ধ্বনি বা বর্ণ একত্রিত হয়ে যখন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলা হয়। অর্থাৎ কতগুলো ধ্বনি বা বর্ণ একত্রিত হয়ে যখন কোনো অর্থ প্রকাশ করছে তখন তাকে আমরা শব্দ বলছি। শব্দ হলো বাক্য গঠনের মূল উপাদান। তাহলে আমাদের জানা দরকার যে বাক্য গঠনের মূল উপাদান কি, তা হলো শব্দ। এবার আমরা দেখছি পদ কাকে বলে। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলা হয়। প্রিয় শিক্ষার্থী, বাক্যের অন্তর্গত এসব শব্দ বা পদকে 8 শ্রেণীতে বিভক্ত করা হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, আবেগ শব্দ, অনুসর্গ এবং যোজক, এই 8 শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। এই চতুর্থ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের এই 8 প্রকারের যে বিষয়গুলো আমাদের প্রথম পরিচ্ছেদে রয়েছে সেই বিষয়ে আলোচনা করার পূর্বে অবশ্যই আমাদের এই 8 প্রকার পদের পরিচয়টা আমাদের জানা দরকার। এখন আমি সেটি আলোচনা করব। প্রথমে আমরা দেখছি বিশেষ্য অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, জাতি, গোষ্ঠী, সমষ্টি, গুণ বা অবস্থার নাম বোঝায় তাকে আমরা বিশেষ্য বলি। যেমন থালা, বাটি, টাকা, ঢাকা, ছাগল, বাঁশ, মাছ, দয়া, মায়া, সততা, মমতা, ভোজন, শয়ন, দর্শন, অমৃত ইত্যাদি। আমরা একটা বিষয় মনে রাখবো, থালা, বাটি, ঢাকা, টাকা এগুলো আমরা সবাই জানি, কোনো কিছু নামকে বিশেষ্য বলে। কিন্তু এখানে একটা বিষয় আমরা দেখছি, গুণের নাম আছে, দোষের নাম আছে, ক্রিয়ার নাম আছে, এগুলো কিন্তু আমাদের একান্ত জানা দরকার। এরপর আমরা দেখছি বিশেষণ। যে শব্দ দ্বারা বিশেষ্য ও সর্বনামের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে আমরা বিশেষণ বলি। যেমন আমরা দেখছি নীল আকাশ। এই নীল আকাশের ভিতরে আকাশ হচ্ছে বিশেষ্য আর এই নীলটা হচ্ছে বিশেষণ। তারপর দেখছি সোনার বাংলা, সোনার হচ্ছে বিশেষণ। সবুজ মাঠ, সবুজ হচ্ছে বিশেষণ। প্রথম স্থান, প্রথম হচ্ছে বিশেষণ। 10 কেজি, 10 হচ্ছে বিশেষণ। শান্ত নদী, শান্ত হচ্ছে বিশেষণ।
প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখছি সর্বনাম। বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলা হয়। যেমন এখানে দেখছি উর্মি একাদশ শ্রেণীতে পড়ে, সে এসএসসিতে জিপিএ 5 পেয়েছে। তার মানে এখানে সেটা উর্মির পরিবর্তে সে বসছে, অর্থাৎ উর্মি হচ্ছে বিশেষ্য, তার পরিবর্তে সে বসছে, সেটা হচ্ছে সর্বনাম। এখানে আমরা সর্বনাম হিসেবে দেখতে পাচ্ছি সে, তার, তাকে, নিজ, কোথাও, কেউ, আপনি, তিনি, তারা, মোদের, সবাই, তুমি ইত্যাদি সর্বনাম। এরপরে আমরা দেখছি ক্রিয়া। যে শব্দ দ্বারা কোনো কিছু করা, হওয়া, ঘটা ইত্যাদি বোঝায় তাকে আমরা ক্রিয়া বলি। যেমন আমরা দেখছি অয়ন কাঁদছে, এখানে কাঁদছে ক্রিয়া, রহিম ফুল তুলছে, তুলছে ক্রিয়া, বৃষ্টি হবে, হবে ক্রিয়া। তারপর আমরা দেখছি ক্রিয়া বিশেষণ। যেমন যে শব্দ বাক্যের ক্রিয়াকে বিশিষ্ট করে তাকে ক্রিয়া বিশেষণ বলে। যেমন গাড়িটি দ্রুত চলতে শুরু করলো, দ্রুতটা ক্রিয়া বিশেষণ। অনি জোরে হাঁটে, জোরেটা ক্রিয়া বিশেষণ। সামিয়া গুনগুনিয়ে গান গাইছে, গুনগুনিয়েটা ক্রিয়া বিশেষণ। টিপ টিপ বৃষ্টি পড়ছে, টিপ টিপটা ক্রিয়া বিশেষণ। এরপর দেখছি যোজক। যে শব্দ একটি বাক্যাংশের সঙ্গে অন্য একটি বাক্যাংশ বা বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য একটি শব্দের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায় তাকে আমরা যোজক বলি। অর্থাৎ দুটো বাক্যকে একটা বাক্যে পরিণত করতে গেলে যে শব্দাংশগুলো ব্যবহার করা হয় ওগুলোকেই বলা হয় যোজক। যেমন এখানে আসছে সারাদিন বৃষ্টি হলো তবু গরম গেল না, এখানে তবুও কিন্তু যোজক, অর্থাৎ সারাদিন বৃষ্টি হলো একটা বাক্য, গরম গেল না আরেকটা বাক্য। এই দুটো বাক্যকে একটি বাক্যে পরিণত করা হয়েছে তবুও দিয়ে, তাই তবুও একটি যোজক। তুমি খাবে আর তামান্না পড়বে, এখানে তুমি খাবে তামান্না পড়বে, দুটো বাক্যকে একটা বাক্যে পরিণত করা হয়েছে আর যোজক দিয়ে। হ্যাঁ, ব্যাগটা শক্ত করে ধরো নইলে পড়ে যাবে, তাহলে ব্যাগটা শক্ত করে ধরো, পড়ে যাবে। তাহলে এই দুটো বাক্যকে একটা বাক্যে পরিণত করা হয়েছে নইলে দিয়ে। এখানে আমরা কতগুলো যোজক দেখতে পাই, যেমন ও এবং আর, কিন্তু, অথবা, নতুবা, বা, তবুও, নইলে, নয় ইত্যাদি। এরপরে আমরা দেখছি আবেগ শব্দ। অর্থাৎ যে শব্দ বাক্যের অন্য শব্দের সঙ্গে সম্পর্ক না রেখে স্বাধীনভাবে মনের বিশেষ ভাব বা আবেগ প্রকাশ করে তাকে আমরা আবেগ শব্দ বলি। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি হায়, এটা তুমি কি করলে, এখানে হায় হচ্ছে একটি আবেগ শব্দ। উফ কি অবস্থা, এখানে এই উটা হচ্ছে একটি আবেগ শব্দ। তারপরে আমরা দেখছি বাহ কি সুন্দর দৃশ্য। প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা দেখতে পাচ্ছি অনুসর্গ। যে শব্দ কখনো স্বাধীন রূপে আবার কখনো বা শব্দ বিভক্তি নিয়ে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে তাকে অনুসর্গ বলে। অর্থাৎ সহজ ভাষা আমরা বলতে পারি যে শব্দ বাক্যে স্বাধীনভাবে বসে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে তাকে আমরা অনুসর্গ বলি। যেমন একটি উদাহরণ সহ আমরা দেখতে পাই যে সে কলম লেখে, এই বাক্যে কিন্তু সে একটি সাবজেক্ট, কলম হচ্ছে অবজেক্ট, লেখে হচ্ছে ক্রিয়া। অর্থাৎ একটি বাক্যে সাবজেক্ট অবজেক্ট ক্রিয়া থাকলে সেটা একটা অর্থপূর্ণ মানে বাক্য হয়, কিন্তু এটা অর্থপূর্ণ বাক্য হলো না। সে কলম লেখে, এটা কিন্তু অর্থপূর্ণ হলো না। আমরা যখনই বলবো সে কলম দিয়ে লেখে, এই দিয়েটা কিন্তু এই দিয়েটাই হচ্ছে একটি অনুসর্গ, অর্থাৎ এই বাক্যকে অর্থপূর্ণ করতে সাহায্য করেছে। যেমন আমরা দেখছি দিনের পরে রাত আসে, আমরা যদি বলি দিনের রাত আসে তাহলে কিন্তু হবে না, দিনের পরে রাত আসে, পরেরটা একটা অনুসর্গ। যেমন আরো আমরা দেখছি রান্নার জন্য রাঁধুনি ব্যাকুল, এখানে জন্যটা কিন্তু একটি অনুসর্গ। এছাড়া আমরা আরো কিছু অনুসর্গ আমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছি, যেমন অপেক্ষা, অবধি, অভিমুখে, আগে, পরে, উপরে, নিচে, কর্তৃক, কাছে, কারণে, ছাড়া, জন্য, নিমিত্তে, পরে, থেকে, দরুন, দিয়ে, দিকে, দ্বারা, নাগাদ, পর্যন্ত, পানে, পাশে, পিছনে, প্রতি, বদলে, বনাম, বরাবর, বাইরে, বাদে, বাবদ, বিনা, ব্যতীত, ভিতরে, মতো, মধ্যে, মাঝে, লেগে, সঙ্গে, সম্মুখে, সাথে, সামনে, হতে ইত্যাদি হতে পারে। এগুলো সবই হচ্ছে অনুসর্গ। তার মানে আমরা একটা বিষয় মনে রাখবো, বাক্যকে অর্থপূর্ণ করতে যে শব্দগুলো সাহায্য করে ওই শব্দগুলোকে বলা হচ্ছে অনুসর্গ। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের
ব্যাকরণ মেনে লিখতে শিখি অধ্যায়ের অর্থাৎ চতুর্থ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের ৮ প্রকার শব্দের পরিচয় আমি তুলে ধরলাম। এর পরবর্তীতে আমরা বিস্তারিত আমরা প্রথম অধ্যায় ভিত্তিকভাবে আলোচনা করব। সে সবাইকে ধন্যবাদ।